আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পদার্থের নাড়িভুঁড়ি সিরিজের 4র্থ ক্লাস। তোমাদের অবশ্যই জানা আছে যে আমরা প্রথম দিনেই বলেছিলাম বা প্রথম যখন ক্লাস শুরু করি তখনই বলেছিলাম যে আমাদের ক্লাসটি আমরা শেষ দিব, অর্থাৎ পুরো দ্বিতীয় অধ্যায় আমরা 10 দিনে শেষ দিব। কিন্তু আমার মনে হচ্ছে যে যারা তোমরা এ পর্যন্ত 3টি ক্লাস করেছো তাদের অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক করছে। সেটি হলো যে যেগুলো আমরা জানি সেম জিনিস, মানে যেগুলো একদম সহজ বিষয়, এর থেকে সহজ বিষয় হতেই পারে না, এত সহজ বিষয়গুলো দিয়েই 3 দিন মেকআপ হয়ে গেছে, 3টা দিন আমাদের নষ্ট হয়ে গেছে। তাহলে বাকিগুলো শেষ করব কত দিনে? এখনও তো সবই বাকি। হ্যাঁ, তাদের জন্যই কথা। সেটি হলো আমরা আরও বলেছিলাম, তোমরা এখানে দেখবা যে নবম দশম শ্রেণীর জন্যই আমাদের এই ক্লাসটি। তাহলে দশম শ্রেণীর বাচ্চারা তো এগুলো পড়েই ফেলেছে, তাহলে নতুন করে এগুলো কি শিখবে? আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যদিও ক্লাসগুলো অনেক বোরিং এবং অনেক বড় বড় এর আগের ক্লাসগুলো, তবুও সেগুলো আমার কাছে মনে হয় ইম্পর্ট্যান্ট। তোমাদের কাছে কেমন মনে হয় বা অন্যের কাছে কেমন মনে হয় সেটা আমি জানি না। তবে যদি ভালো করতে চাও সেই জিনিসগুলো তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। আশা করি তোমরা সৃজনশীল অনেক ভালো হবে। চলো আমরা আজকে সামনের দিকে এগিয়ে যাই। তবে আমরা এ পর্যন্ত 50% প্রায় কমপ্লিট করে ফেলেছি, যদিও তোমরা জানোই না। প্রায় তৃতীয় ক্লাসে আমরা 30% করে ফেলেছি। তো তৃতীয় ক্লাস এবং চতুর্থ ক্লাসে আমরা তৃতীয় ক্লাসটিও ডিভিশন দিব, পাশাপাশি আরও 30% করে ফেলবো ইনশাল্লাহ। এবং মোটমাট আজকের ক্লাসটি যারা করবে তাদেরকে বলে রাখি যে আমাদের আজকের ক্লাসটি করলে ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়ে আমাদের 80% বা 80 ভাগ পড়া কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম তা একটু আমরা রিভিশন দিব। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে অবস্থানটা কি। অবস্থান হলো আমরা যেইখানেই থাকি না কেন সেটিই আমাদের অবস্থান। তুমি যদি পড়ার টেবিলে বসে থাকো, পড়ার টেবিলেই তোমার অবস্থান। তুমি যদি ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে তোমার অবস্থান। তুমি যদি মার্কেটে বল কিনতে যাও, এই মার্কেটের ভিতরে যেইখানে থাকবে সেই জায়গাটাই হচ্ছে তোমার অবস্থান। তো অবস্থান আমরা জানি। তো আমি বলেছিলাম আমাদের এই অধ্যায়ে চুম্বক বিষয় বা মেইন জিনিস যেটা তুমি জানলে, চুম্বক, এর আশেপাশে যত লোহা আছে, অর্থাৎ এই অধ্যায়ে যত আলোচ্য বিষয় আছে সবগুলোকে সে টেনে আনবে। সেই চুম্বক বিষয়টা হলো অবস্থানের পরিবর্তন। জিনিসটা অনেক সহজ, তাই অবস্থানের পরিবর্তনকে আমরা বুঝি। আর এই জিনিসটা বুঝি মানে আমাদের 80% কমপ্লিট। কিভাবে? চলো আমরা তৃতীয় ক্লাসেও আলোচনা করেছি, এবার তৃতীয় ক্লাসের পর আজকে চতুর্থ ক্লাসে আরেকটু রিভিশন দেই। দেখো, অবস্থানের পরিবর্তন বলতে আমরা একটি উদাহরণ দিয়েছিলাম। উদাহরণটি হলো যে তুমি এখানে আছো, উদাহরণটা হলো বলেছিলাম যে মনে করো এটি তুমি গাছের কাছে আছো, গাছের কাছে তোমার অবস্থান। তুমি যখন বাসার এখানে আছো, বাসার এখানে অবস্থান। যখন তুমি গাছ এবং বাসার মাঝামাঝি অবস্থায় আছো তখন তোমার অবস্থান সেটাই। কিন্তু দেখো, এইখানে তুমি গাছের কাছে ছিলে, থাকার পর কিছুক্ষণ পর গাছ থেকে অবস্থান পরিবর্তন করলে, মানে আগে ছিলে গাছের একদম কাছে, এখন আর তুমি গাছের কাছে নাই, এখন আছো বাসার একদম কাছে। তার মানে তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে। কীরকম? তোমার অবস্থান ছিল আগে গাছের কাছে, এখন আর গাছের কাছে নেই, এখন তোমার অবস্থান বাসার কাছে। অর্থাৎ অবস্থানের পরিবর্তন আশা করি আমরা সবাই বুঝে গিয়েছি। তো এখন দেখো, অবস্থানের পরিবর্তনের ক্ষেত্রে আমরা 4টি জিনিস মাথায় রাখবো। সেটি হলো, গত ক্লাসে আমরা 3টি জিনিস পড়েছি, যতক্ষণ ঘটবে অথবা ঘটবে না, যতক্ষণ ঘটবে অথবা ঘটবে না, কী পরিমাণে ঘটলো, কতটুকু ঘটলো, কী পরিমাণে ঘটলো, কতটুকু ঘটলো। তো গত ক্লাসের পর আজকে ইনশাল্লাহ এগুলো আর নতুন করে বোঝাতে হবে না, শুধু জাস্ট আমি একটু মনে করিয়ে দিচ্ছি। অবস্থানের পরিবর্তনের পরিমাণ সম্পর্কে যদি আমরা বলি যে পরিমাণ, কতটুকু পরিমাণে অবস্থান পরিবর্তন করলে সেটাকে বলবো আমরা দূরত্ব অথবা সরণ অথবা দূরত্ব। এখানে আমি সবুজ কালি দিয়ে দাগিয়েছি। তোমরা জানো যে সরণ হলো একটি ভেক্টর রাশি এবং দূরত্ব হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি, স্কেলার রাশি সম্পর্কে আমরা হালকা ধারণা দিয়েছি, আজকে একটু বিস্তারিত দেব ইনশাল্লাহ। এরপর দেখো,
পরিমাণ আমরা বলেছিলাম এই যে দূরত্বটা বা কতটুকু অবস্থানে পরিবর্তন ঘটলো, এটা যদি আমরা আর একটু ব্যাখ্যা করতে পারি, সেটি হলো, মনে করো তুমি এখানে আছো, এখান থেকে তোমার অবস্থানে পরিবর্তন ঘটেছে, আগে ছিলে গাছের কাছে, এখন তোমার অবস্থানে পরিবর্তন ঘটেছে, কতটুকু ঘটেছে? 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 5 মিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 1 পা, 2 পা, 3 পা, 4 পা, 5 পা, যে কোনোটাই হতে পারে, যেটিই বলো, যে এককেই তুমি প্রকাশ করো না কেন সেভাবেই হবে। তো দেখো, যদিও আমরা এসআই একক ব্যবহার করি সব সময় মিটার, অতএব আমরা মিটারই ব্যবহার করব এই অধ্যায়ে। এখন দেখো পরিমাণ, কতটুকু পরিমাণ ঘটছে সেটি হলো দূরত্ব। যদি আমরা দিক উল্লেখ করি, যে নির্দিষ্ট একটি দিক বলি, যে নির্দিষ্ট দিকে এতটুকু, তাহলে হবে সরণ। আর যদি বলি যে যে কোনো দিকে এতটুকু, তাহলে সেটা হবে দূরত্ব। তাহলে আমরা জানলাম যে অবস্থানে পরিবর্তন যতটুকু হয় সেটি হলো আমাদের দূরত্ব বা সরণ। এরপর আসি যে একক সময়ে কতটুকু হয়, অর্থাৎ একক সময় বলতে বুঝি, আমরা জানি সময়, আমরা দ্বিতীয় ক্লাসে সময় সম্পর্কে জেনেছি, এবং আমরা জানি সময়ের একক হলো সেকেন্ড, সময়ের একক হলো সেকেন্ড। অর্থাৎ একক সময়ে বলতে আমরা বুঝাচ্ছি 1 সেকেন্ডে কতটুকু গিয়েছে, 1 সেকেন্ডে কতটুকু গিয়েছে, 1 সেকেন্ডে যতটুকু যাবে তাকেই বলি আমরা বেগ অথবা দ্রুতি। যদি নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে যতটুকু গেছে, আমি যদি বলি সে নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে 2 মিটার গিয়েছে, তাহলে তার বেগ 2 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 2 মিটার। আশা করি উত্তরটি পেয়ে গেছো। যদি বলি যে কোনো দিকে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের দ্রুতি। আমরা আরও বিস্তারিত জানব। এরপর আসো পরবর্তী পর্যায়ে, আমরা জানলাম অবস্থানে পরিমাণ কতটুকু ঘটেছে সেটি হলো দূরত্ব বা সরণ, একক সময়ে কতটুকু ঘটেছে সেটি হলো বেগ বা দ্রুতি, একক সময়ে কতটুকু অবস্থান পরিবর্তন করে। উদাহরণ যদি আমরা দেখি, মনে করো তুমি এখান থেকে, তুমি গাছের এখান থেকে এই পর্যন্ত গেছো, এই পর্যন্ত হলো 5 মিটার, এই পর্যন্ত গেছো, মোট তুমি অবস্থানের পরিবর্তন করছো কতটুকু? 5 মিটার, অর্থাৎ তোমার দূরত্ব বা সরণ হলো 5 মিটার। আমি যদি বলি পশ্চিম দিকে বা বাড়ির দিকে 5 মিটার নির্দিষ্ট করলাম, তখন হবে সরণ। এখন তুমি কতটুকু গিয়েছো? 5 মিটার, অতএব 5 মিটার হলো তোমার সরণ। কিন্তু আমি যদি বলি যে এই 5 মিটার তুমি 1 সেকেন্ডে কতটুকু গিয়েছো, 1 সেকেন্ডে তুমি হাঁটতে হাঁটতে 2 পা 3 পা গিয়েছো, মনে করো তুমি 1 সেকেন্ডে 1 মিটার গিয়েছো, 1 মিটার গিয়েছো 1 সেকেন্ডে, তাহলে তোমার বেগ হবে 1 মিটার। সেটা কি? নির্দিষ্ট দিকে। আর যদি বলি যে কোনো দিকে, যদি আমি দিকের উল্লেখটা না করি, তাহলে হবে, যদি 1 মিটার যাও তাহলে দ্রুতি হবে 1 মিটার প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে। এবার চলে আসো, আমরা এর আগে যেটা পড়েছিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম যে অবস্থানে পরিবর্তন কতটুকু ঘটেছে সেটি দূরত্ব বা সরণ। এগুলো আমি বারবার বলছি যেন তোমাদের মুখস্থ করতে না হয়, আগের ক্লাসেও বলছি, আবার এখনও বলছি যেন তোমাদের মুখস্থ করতে না হয়, এখানকার পড়ার জন্য এখানেই হয়ে যায়। একক সময় কতটুকু গেল, একক সময়ে কী পরিমাণে অবস্থানে পরিবর্তন ঘটলো, সেটাই হলো বেগ বা দ্রুতি। এবার আসো, অবস্থানে পরিবর্তন যতক্ষণ ঘটবে ততক্ষণ তো সেই বস্তুটা গতিশীল। কোনো বস্তুর ক্ষেত্রে অবস্থানে পরিবর্তন যতক্ষণ ঘটবে ততক্ষণ সে গতিশীল, আর তার অবস্থাকেই আমরা বলছি গতি। আর যদি অবস্থানে পরিবর্তন না ঘটে, অথবা অবস্থানে পরিবর্তন ঘটতে ঘটতে হঠাৎ করে থেমে গেল, যখনই থামবে অথবা ঘটবে না, তখনই সে হয়ে যাবে স্থিতিশীল, বস্তুটি হয়ে যাবে স্থিতিশীল, আর তার অবস্থাটা হবে স্থিতি। এখন দেখো, গতিশীল অবস্থা বজায় থাকলে, দীর্ঘক্ষণ থাকুক আর অল্পক্ষণ থাকুক, তবে দীর্ঘক্ষণ থাকলে সেটার মানটা বেড়ে যায়, অর্থাৎ একটি প্রবণতা লক্ষ্য করা যায়, এই প্রবণতাটা বেড়ে যায়, অর্থাৎ গতিশীল থাকার। আমরা জানি যে জড়তার একটি সংজ্ঞা পড়েছিলাম আমরা, যে কোনো বস্তু যে অবস্থায় থাকে সে অবস্থায় থাকার প্রবণতাকেই বলে জড়তা। যেহেতু সে গতিশীল আছে এবং সেই গতিশীল অবস্থা যদি বজায় থাকে, তার মধ্যে একটি অবস্থা কাজ করবে, একটি প্রবণতা কাজ করবে, সে গতিশীলেই থাকতে চাইবে, এই জন্য সেটার নাম দিয়েছি আমরা গতি জড়তা। সেই প্রবণতাকে আমরা বলেছি গতি জড়তা। আর যদি কোনো কিছু স্থিতিশীল থাকে, তাহলে তার মধ্যে একটি প্রবণতা কাজ করবে, সেটি হলো যে আজীবন সে স্থিতিশীলেই থাকতে চাবে, আর তার এই অবস্থাটা, এই প্রবণতা থাকার জন্য সেটিকে আমরা বলেছি স্থিতি জড়তা।
তাহলে আমাদের গতি জড়তা, স্থিতি জড়তা শেষ, জড়তার সংজ্ঞা এর আগের ক্লাসেই পড়েছি। এবার আসবো আমরা নতুন কিছুতে। দেখো, আমরা অবস্থানের পরিবর্তন সম্পর্কে জানছি। আমরা বলছি যে এতটুকু পরিমাণ গেলে বা কতটুকু পরিমাণে যাচ্ছে সেটা সরণ, অথবা একক সময়ে কতটুকু যাচ্ছে সেটা বেগ বা দ্রুতি। কিন্তু এই যে আমরা সরণ কতটুকু গেল বা একক সময়ে কতটুকু গেল বা কতটুকু অবস্থানের পরিবর্তন হলো সেটা ব্যাখ্যা করতে আমাদের প্রয়োজন নির্দিষ্ট কিছু বা নির্দিষ্ট বস্তু, যে কোনো নির্দিষ্ট একটা জিনিস প্রয়োজন যার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি যে কতটুকু গেল বা কতটুকু থাকলো। এই নির্দিষ্ট কিছুটাকেই আমরা বলতেছি প্রসঙ্গ। নির্দিষ্ট কিছুটাকেই আমরা বলছি প্রসঙ্গ। ভালোভাবে মনে রাখো, প্রসঙ্গ। এই প্রসঙ্গটা যদি হয় কোনো বড় বস্তু বা এমন কোনো বস্তু যার দৈর্ঘ্য আছে, যার প্রস্থ আছে, অথবা উচ্চতা আছে, যে কোনো একটি আছে, অথবা দুটি আছে, অথবা তিনোটাই আছে, সেটাকে আমরা বলি কাঠামো। তাহলে প্রসঙ্গটা যদি হয় কোনো কাঠামো, তাহলে আমরা সেটা কি বলি? প্রসঙ্গ কাঠামো। আর প্রসঙ্গটা হয় যদি কোনো বিন্দু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাহলে সেটিকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু। তাহলে চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামোটি ব্যাখ্যা করি। দেখো, আমরা স্ক্রিনে খেয়াল করো, আমরা আসতেছি প্রসঙ্গ বিন্দু অথবা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো বা বিন্দু আমরা বলেছি, তোমরা খেয়াল করো এখানে, যে এই অবস্থানে পরিবর্তন হচ্ছে কি না হচ্ছে এটা ব্যাখ্যা করতে আমাদের প্রয়োজন নির্দিষ্ট কাঠামো অথবা নির্দিষ্ট কোনো বিন্দু। কাঠামো বলতে আমরা বুঝাচ্ছি সেই সকল বস্তুকে যার দৈর্ঘ্য আছে, অথবা প্রস্থ আছে, অথবা উচ্চতা আছে, অথবা যে কোনো দুটি আছে, অথবা সবগুলোই আছে, সেটাকেই আমরা বলছি কাঠামো। আর এমন একটি জিনিস আছে যার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, সেটিকে আমরা বলছি বিন্দু। তো যদি নির্দিষ্ট একটি কাঠামো সাপেক্ষে আমরা কোনো কিছু ব্যাখ্যা করি বা অবস্থানের পরিবর্তনটা ব্যাখ্যা করি যদি আমরা কোনো কাঠামোর সাপেক্ষে, তাহলে সেটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। আর যদি অবস্থানের পরিবর্তনটা আমরা ব্যাখ্যা করি কোনো বিন্দুর সাপেক্ষে, তাহলে সেটা হবে কি হবে? প্রসঙ্গ বিন্দু। তাহলে চলো আমরা দেখি একটু উদাহরণের মাধ্যমে। আমরা আগের উদাহরণটাই দেই, এক উদাহরণ দিয়েই বুঝি, তাহলে আমরা ভালোভাবে বুঝবো ইনশাল্লাহ। দেখো, এই যে এটাকে বলেছিলাম, এটা তুমি এই যে গাছের এখানে আছো, তোমার অবস্থান গাছের এখানে, তোমার অবস্থানে পরিবর্তন ঘটছে, অর্থাৎ তুমি গাছ থেকে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার চলে আসলা। তাহলে তোমার অবস্থান যদি এখন ব্যাখ্যা করতে যাই, আমি কি বলবো? যে তোমার অবস্থান হলো গাছ থেকে 5 মিটার বাসার দিকে অথবা উত্তরে। তোমার অবস্থান কি? গাছ থেকে 5 মিটার দূরে। আচ্ছা, আমরা এখন দিক কথাটা আমরা পরে আসি, আমরা শুধু বুঝি যে কতটুকু দূরে, আমরা কেন প্রসঙ্গ বিন্দু বা কাঠামোকে স্থির করি। তো তোমার অবস্থান যদি আমি ব্যাখ্যা করি, আমরা বলছি ব্যাখ্যা করতে গিয়ে আমাদের প্রয়োজন পড়ে কোনো একটি বস্তুর। তো দেখো, এখানে আমরা একটি বস্তুর প্রয়োজন পড়েছে তোমার অবস্থানটা ব্যাখ্যা করার জন্য, যে তোমার অবস্থান পরিবর্তন ঘটছে। কতটুকু পরিবর্তন ঘটছে? যে তুমি আগে ছিলা গাছের একদম নিকটে, অর্থাৎ গাছ থেকে তোমার দূরত্ব বেশি ছিল না, কিন্তু এখন তুমি অবস্থান পরিবর্তন করেছো। কতটুকু অবস্থান পরিবর্তন করেছো? 5 মিটার। কোথা থেকে 5 মিটার? এই যে গাছ থেকে, অর্থাৎ এই গাছ থেকে তুমি 5 মিটার অবস্থান পরিবর্তন করেছো। কিন্তু আমি যদি বলি না, তোমার অবস্থান আগে ছিল, মনে করো এইখানে আরেকটি খ্যারের পুঞ্জ আছে। তো এখন দেখো, তুমি আগে ছিলে এখানে, অর্থাৎ খ্যারের পুঞ্জ থেকে মনে করো 2 মিটার দূরে ছিলে, কিন্তু যখন এখানে গেলে তখন তুমি খ্যারের পুঞ্জ থেকে 1 মিটার দূরে। তাহলে দেখো, আমরা যদি খ্যারের পুঞ্জের সাপেক্ষে ব্যাখ্যা করি,
যে তোমার অবস্থান কোথায়। তাহলে ক্ষয়ের পুঞ্জের সাপেক্ষে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে তুমি ছিলে ক্ষয়ের পুঞ্জ থেকে প্রথমে 2 মিটার দূরে, পরে যখন এখানে আসলে তখন ক্ষয়ের পুঞ্জে অনেক কাছে চলে আসছো, অর্থাৎ ক্ষয়ের পুঞ্জ থেকে 1 মিটার দূরে। যদি আমরা বাসার সাপেক্ষে ব্যাখ্যা করি, তুমি বাসা থেকে 10 মিটার দূরে ছিলে, যখন এখানে আসলা তখন বাসার থেকে 5 মিটার দূরে। অর্থাৎ আমরা যদি প্রসঙ্গ চেঞ্জ করি, তোমার অবস্থানের ব্যাখ্যাটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তোমার অবস্থানটা কেমন বা তুমি কতটুকু দূরে আসো, এই যে মানটা, এই মানটাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্যে আমাদের নির্দিষ্ট করতে হয় কোনো একটি কাঠামোকে। তো এগুলোকে আমরা কাঠামো বলছি এজন্যই, এগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা এই ধরনের কোনো কিছু রয়েছে, এজন্য আমরা এগুলোকে বলেছি এক একটি কাঠামো। আর যদি এগুলো কাঠামো না বলে যদি আমি ব্যাখ্যা করি যে তুমি একটা নির্দিষ্ট একটি বিন্দু থেকে কতটুকু দূরে অবস্থান পরিবর্তন করেছো, ধরে নাও এটি একটি বিন্দু, তুমি এই বিন্দুটা থেকে আমি যদি ব্যাখ্যা করি যে তোমার অবস্থান পরিবর্তন, কেউ আমাকে বলেছে যে তুমি অবস্থানে পরিবর্তন কতটুকু করেছো, মনে করো তুমি এই বিন্দুতে ছিলে, তোমাকে কেউ জিজ্ঞাসা করলো বা আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে অমুক সে আগে ছিল ওই বিন্দুটার মধ্যে, এখন সে অবস্থান কতটুকু অবস্থানে পরিবর্তন করছে। তো তুমি যেখানে আগে ছিলে আমি সেইখানে একটা বিন্দু দিলাম, সেই বিন্দুটার নাম আমি দিয়ে দিলাম এ, একটি নাম দিয়ে দিলাম। তো তুমি গিয়েছো আরেকটি বিন্দুতে বা আরেকটি জায়গায়, যার নাম দিলাম আমি বি। অর্থাৎ তুমি আগে ছিলে এই বিন্দুতে, এখন গিয়েছো বি বিন্দুতে, তোমার অবস্থানের পরিবর্তন কতটুকু হয়েছে আমি এখানে বর্ণনা করতেছি কার সাপেক্ষে, একটি বিন্দুর সাপেক্ষে। অতএব এই বিন্দুটাকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু। আশা করি প্রসঙ্গ বিন্দু এবং কাঠামো তোমরা বুঝে ফেলেছো। তাহলে আমরা সংজ্ঞাটা কী লিখব, যে বিন্দুর সাপেক্ষে আমরা কোনো কিছু বর্ণনা করি বা কোনো কিছুর অবস্থান পরিবর্তন বর্ণনা করি বা ব্যাখ্যা করি, বা এক কথায় বলতে পারো যে বিন্দুর সাপেক্ষে আমরা কোনো কিছুর ব্যাখ্যা করি সেই বিন্দুটাকে বলি প্রসঙ্গ বিন্দু। আর যেই কাঠামোর সাপেক্ষে আমরা কোনো কিছু ব্যাখ্যা করি, কোনো রাশি বলো, কোনো অবস্থানের পরিবর্তন বলো, কারো বেগ বলো, যেটাই বলো না কেন, কোনো কিছু ব্যাখ্যা করি, সেই কাঠামোটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো এবং প্রসঙ্গ বিন্দু আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসো আরেকটি জিনিস প্রয়োজন, সেটি হলো দিক। কোনো কিছু ব্যাখ্যা করতে হলে কোনো কিছুর অবস্থান পরিবর্তন ঘটেছে, কিন্তু কোন দিকে ঘটেছে, কোন জায়গা থেকে কোন দিকে। তুমি আগে ছিলে মসজিদের কাছ থেকে, আমি বলতে পারি সে আগে ছিল মসজিদের কাছে, তার অবস্থান ছিল মসজিদের কাছ থেকে সে চলে গেছে বাজারের দিকে, এতটুকু অবস্থানের পরিবর্তন, কতটুকু 5 মিটার অবস্থানে পরিবর্তন করেছে। এই যে বাজারের দিকে, একটি তোমাকে দিক নির্দিষ্ট করে দিলাম, কোন দিকে, বাজারের দিকে। অর্থাৎ এই যে দিকটা যে আমি নির্দিষ্ট করে দিলাম, এই দিকটাও আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন ব্যাখ্যা করার জন্য। এজন্যই যখন আমরা দিকটা প্রয়োজন পড়ে বা দিক উল্লেখ করি, তখন সেটাকে আমরা বলি ভেক্টর রাশি, এবং যখন আমরা দিক উল্লেখ করি না তখন সেটাকে বলি স্কেলার রাশি। অর্থাৎ আমরা একটু আগে যে বলেছি যে কোনো কিছু পরিমাণ নির্ণয়, কতটুকু পরিমাণে অবস্থানে পরিবর্তন ঘটেছে, সেটা যদি আমরা দিক সহ বলি যে অমুক দিকে এতটুকু পরিমাণে অবস্থানে পরিবর্তন ঘটেছে, তাহলে সেটাকে আমরা বলবো সরণ। যে কোনো দিকে শুধু যদি বলি যে তার অবস্থানে পরিবর্তন এতটুকু ঘটেছে মোট, তাহলে সেটা হবে দূরত্ব। একক সময়ে নির্দিষ্ট দিকে তার অবস্থানে পরিবর্তন ঘটেছে যদি বলি, তাহলে বেগ। আর যদি যে কোনো সময় বা যে কোনো দিকে একক সময় বা 1 সেকেন্ডে এতটুকু পরিমাণে অবস্থানে পরিবর্তন করেছে, সেটাকে আমরা বলবো দ্রুতি। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি কি কি বুঝেছি। ভেক্টর রাশি, স্কেলার রাশি, প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো, বেগ, গতি, তারপর স্থিতি, দ্রুতি, সরণ, ত্বরণ, স্থিতি জড়তা, গতি জড়তা। এবার আসবো আমরা কিছু নতুন টপিকস নিয়ে। তার আগে আরেকটি জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সেটি হলো এর আগে আমরা ভেক্টর রাশি, স্কেলার রাশি পড়েছি। এর আগে আমরা দেখো প্রথম ক্লাসে পড়েছিলাম রাশি জিনিসটা কি, এবং রাশিকে আমরা জানি 2 ভাগে ভাগ করা হয়, মৌলিক রাশি বা লব্ধ রাশি। মৌলিক রাশি কেন বলা হয় আমরা বলেছিলাম, এবং লব্ধ রাশি কেন বলা হয় সেটাও আমরা বলেছিলাম। তো এই মৌলিক রাশি এবং যৌগিক রাশি এই দুইটার ক্ষেত্রেই যখন আমরা দিক উল্লেখ করি সেটাকে বলি আমরা ভেক্টর রাশি, যখন আমরা দিক উল্লেখ করি না তখন সেটাকে আমরা বলি স্কেলার রাশি। তো চলো আমরা আগে দেখে আসি যে এই দিক উল্লেখ
করারই দরকার কি বা না করারই দরকার কি, অথবা আমি একটা জিনিসকে দিক উল্লেখ করলাম না বা না করলাম তাহলে কি চেঞ্জটা হয়, কি ক্ষতিটা হয়। তাহলে চলো আমরা একটু দেখে আসি। তোমাদের বইয়ে দেখবে যে তোমাদের একটি উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণটি আমারও ভালো লেগেছে এবং এখান থেকেই তোমাদের আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো এখানে তোমার একটি পয়েন্ট দিয়েছে যে 1 2 3 4, এটা যে কোনো একক হতে পারে, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, যেটাই বলো না কেন। তো আমরা ধরে নিলাম এগুলো এক একটি এতটুকু পরিমাণে 1 মিটার, এতটুকু পরিমাণ আরেকটা মিটার, এখান থেকে এতটুকু আরেক মিটার, এখান থেকে এতটুকুর পরিমাণ 1 মিটার। দেখো সবগুলোই কিন্তু সমান পরিমাণে। তো এখানে দেখো আমরা যদি হয় ধরে নেই মিটার, তাহলে এখানে ছিল একটি বস্তু, তাহলে এখান থেকে অবস্থানে পরিবর্তন ঘটছে। তো এই যে এখানে 1 মিটারে আসছে, তারপর পরিবর্তন হয়ে 2 মিটারে আসলো, তারপর পরিবর্তন হয়ে 3 মিটারে আসলো, তারপর পরিবর্তন হয়ে 4 মিটারে আসলো। তার আগে আমরা এখানে একটু দিকটা উল্লেখ করি। উপরের দিক আমরা জানি সবসময় উত্তর হয়ে থাকে। উপরের দিক যদি উত্তর হয় তাহলে নিচের দিক হবে দক্ষিণ, তাহলে দক্ষিণ হলে এদিকটা হবে পশ্চিম, এদিকটা হবে পূর্ব। পূর্ব তাহলে দেখো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো দেখো প্রথমে যখন কেউ একজন যাত্রা শুরু করলো, কোন দিকে যাত্রা শুরু করলো? এখান থেকেই, এই বিন্দুটা থেকে আমরা এখান থেকে হিসাব করছি, এখান থেকে যাত্রা শুরু করলো। দেখো প্রথমে কিন্তু তার দিকটা ছিল কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে যাওয়ার পর সে গেল উত্তর দিকে, ধরে নাও, অ্যাকুরেট না হলেও ধরে নাও উত্তর দিকে। তারপর গেল কোন দিকে? আবার পূর্ব দিকে, আবার উত্তর দিকে, আবার পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, কোনাকুনিভাবে যদিও ধরে নাও দক্ষিণ দিকে। সর্বশেষে সে কোন বিন্দুতে এসে পৌঁছালো? সি বিন্দুতে। তা দেখো সে কতটুকু অবস্থানের পরিবর্তন করলো? যে কোনো দিকে, পূর্ব হোক পশ্চিম হোক সেটা আমাদের দেখার বিষয় না। সে মোট কতটুকু অবস্থানে পরিবর্তন করলো? আমরা ছিলাম কোন দিকে সেটি আমরা বর্ণনা করতেছিলাম। তো দেখো যে কোনো দিকে মোট কতটুকু সে দূরত্ব অতিক্রম করলো? 1 মিটার, 2 3 4, আচ্ছা ধরে নিলাম এখানে আপাতত 4 মিটার। তাহলে দেখো তার অবস্থানে পরিবর্তন কতটুকু হয়েছে? 4 মিটার। এখানে আমরা দিক উল্লেখ করি নাই। যখন আমরা নির্দিষ্ট একটি দিক দিব, মনে করো উত্তরের আর পূর্ব এর মাঝামাঝি একটি দিক, উত্তর আর পূর্ব এর মাঝামাঝি একটি দিকে সে কী করলো? যে গেল, বা কতটুকু তার অবস্থানে পরিবর্তন ঘটলো। দেখো এখান থেকে যখন সে এই রাস্তা দিয়ে গেছে, এখানে আমাদের কোনো দিক উল্লেখ করিনি, যে কোনো দিকে মোট কতটুকু গেছে? 4 মিটার। কিন্তু যদি আমরা একটি নির্দিষ্ট দিকে অবস্থানে পরিবর্তনটা বলি, যে একটি নির্দিষ্ট দিকে কতটুকু গেছে, তাহলে আমরা এখানে যদি হিসাব করি তাহলে দেখো দেখতে পাই, দেখো এখান থেকে এতটুকু হচ্ছিল 1 মিটার, তাহলে এখান থেকে এতটুকু সমান, তাহলে 1 মিটারই হবে। তাহলে এখান থেকে এতটুকু সেম 2 মিটার হবে, এখান থেকে এতটুকু 3 মিটার। তাহলে দেখো সে যখন এই রাস্তা দিয়ে ভ্রমণ করলো তখন কতটুকু অবস্থানে পরিবর্তন ঘটলো? 4 মিটার। কিন্তু যদি আমরা একটি নির্দিষ্ট দিকে বলি যে কোন দিকে অবস্থান পরিবর্তন করেছে, তাহলে এখানে হচ্ছে অবস্থানে পরিবর্তন 3 মিটার। আবার দেখো সেম কাহিনী এখানে দেখতে পারবা, যখন সে আরও এগিতে আসার পর যখন সে এই বিন্দুতে সি বিন্দুতে আসলো, তখন তার অবস্থানে পরিবর্তন, অর্থাৎ সে অবস্থানে পরিবর্তন করেছে 6 মিটার। কিন্তু আমি যদি বলি নির্দিষ্ট দিকে, উত্তর দিকে অবস্থানে পরিবর্তন কতটুকু হয়েছে? উত্তর দিকে তার অবস্থানে পরিবর্তন হয়েছে মাত্র এই যে এখান থেকে এতটুকু 1 মিটার, আর এটা ধরে নাও 1 মিটার 1.3 বলতে পারো, অথবা মনে করো যে 0.5 ধরে নাও, মনে করো, অ্যাকুরেট হওয়ার দরকার নেই, 1.5 মিটার। তাহলে দেখো তার অবস্থানের পরিবর্তন যখন আমরা দিক উল্লেখ করছি না তখন হচ্ছে 6 মিটার, আর যখন আমরা একটি নির্দিষ্ট দিক উল্লেখ করছি তখন সেটা হয়ে যাচ্ছে কয় মিটার? মাত্র 1.5 মিটারেরও কম। অতএব আমরা যদি দিক উল্লেখ করি বা না করি, দিক উল্লেখ করলে মান আসবে একটা, দিক উল্লেখ না করলে মান আসবে আরেকটা। এজন্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা দিক উল্লেখ করছি কিনা দিক উল্লেখ করছি না। এটা জানানোর জন্যই আমাদের ভেক্টর রাশি কিংবা স্কেলার রাশি। বড় ক্লাসে আমরা আরও বিস্তারিত জানবো, এখন আমরা বিস্তারিত একটি জানবো না, শুধু জাস্ট বুঝে নিব যে আসলে কেন আলাদা আলাদা দিক, কখনো দিক উল্লেখ করতে হয়, কখনো দিক উল্লেখ করতে হয় না। এটা কেন হয় বা কেন করতে হয় বা কেন হয় না সেটা আমরা সামনে আরও ইনশাল্লাহ ভবিষ্যতে জানবো। তো আপাতত আমরা এতটুকু জেনে রাখি যে যখন আমরা দিক উল্লেখ করব তখন সেটা হয়ে যাবে ভেক্টর রাশি, যখন দিক উল্লেখ করব না তখন সেটা হয়ে যাবে স্কেলার রাশি। এখন আসি আর একটি উদাহরণে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে মনে করো একটি বাচ্চা দাঁড়িয়ে আছে, যার নাম যে কোনো একটা দাও। এখানে আরেকটি মানুষ দাঁড়িয়ে আছে, বাচ্চাটির বাবা মনে করো দাঁড়িয়ে আছে, এবং বাচ্চাটির চারপাশে একটি গাড়ি মনে করো, গাড়ির পথ দিচ্ছে। আমরা রেল গাড়ি নিয়ে ছোটোবেলায় খেলেছি, চারপাশ দিয়ে রেলগাড়ি থাকে, মাঝখানে বাচ্চারা বসে থাকে এবং চারপাশে রেলগাড়িটা চলে, বাচ্চা খেলা করে এভাবে। আমরা অনেকেও খেলছি, আমিও খেলেছি, অনেকে খেলেছো। তো এখানে রেলগাড়ি না দিয়ে আমরা একটি গাড়ি দিলাম। দেখো তুমি এখানে রয়েছো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে দিকটা কেন গুরুত্বপূর্ণ, দিকটা কেন গুরুত্বপূর্ণ। এখানে দেখো আমরা একটি বৃত্ত আঁকার চেষ্টা করেছি, যদিও অ্যাকুরেট হয়নি। ধরে নাও বৃত্ত, এটি কেন্দ্র, এই বাচ্চাটি ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছে, এই গাড়িটি এই বাচ্চাটির চারপাশ দিয়ে ঘুরছে। আমরা জানি কোনো কিছু অবস্থানে পরিবর্তন যখন করবে তখন গাড়ি কোনো কিছু যদি অবস্থানে পরিবর্তন করে তাহলে গতিশীল। তাহলে দেখো গাড়িটি এখানে ছিল, গাড়িটি এখানে ছিল, কিন্তু যখন এখান থেকে এখানে গেল তখন কি সে অবস্থানে পরিবর্তন করেনি? করেছে। কিন্তু আমি যদি বলি যে এখানে দেখো সে ক্রমাগত মনে করো এই দিক দিয়ে পরিভ্রমণ করতেই আছে, করতেই আছে, করতেই আছে, করতেই আছে, অবস্থানের পরিবর্তন সে করতেই আছে, করতেই আছে। কিন্তু বাচ্চাটি দেখছে কি কোনো অবস্থানে পরিবর্তন করছে না। কেন মনে হচ্ছে? কারণ আমরা জানি যে বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, অর্থাৎ সে যেহেতু একটি বৃত্তের পরিধিকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে আর বাচ্চাটা যেহেতু কেন্দ্রে রয়েছে, কাজেই এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, এই গাড়িটা যদি এখানে আসে তখনও ব্যাসার্ধ যা, এখানে আসলেও ব্যাসার্ধ তা। অর্থাৎ বাচ্চাটি দেখবে যদিও বাস্তব অর্থে গাড়িটি গতিশীল, আমরা দেখে মনে হবে আমাদের কাছে হ্যাঁ গতিশীল, বাচ্চাও দেখে মনে করবে হ্যাঁ গতিশীল তো গাড়ি। কিন্তু আমি বাচ্চাকে যখন বলবো যে তোমার থেকে সে অবস্থান কতটুকু পরিবর্তন করেছে, তখন বাচ্চা কি বলবে? দেখো এর তো একটি পরিধিকে কেন্দ্র, পরিধির মধ্যে দিয়েই ঘুরতেছে, অর্থাৎ একটি বৃত্তকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে। অর্থাৎ এখানে যদি থাকে গাড়িটি যদি এখানে থাকে এখান থেকে দূরত্ব যা, এখানে থাকলেও এখান থেকে দূরত্ব যা। তখন আমি যদি বলি যে তোমার থেকে কতটুকু অবস্থান পরিবর্তন করেছে, সে বলবে যে আগে 5 মিটার ছিল, এখানে আসার পরেও 5 মিটার দূরেই আছে, এখানে আসার পরেও 5 মিটার দূরেই আছে, সে আমার থেকে কোনো অবস্থানে পরিবর্তনই করেনি। তখন আমি বললাম যে আচ্ছা অবস্থানে পরিবর্তনই করেনি, তুমি যে একটু আগে সংজ্ঞা দিলে যে কোনো কিছু অবস্থানে পরিবর্তন যদি করতেই থাকে তাহলে সেটাকে বলে গতিশীল বস্তু। তাহলে তুমি কীভাবে বলছো যে এই গাড়িটি গতিশীল? দেখো এখানেই কিন্তু আমাদের দিকের প্রশ্নটা আসতেছে, তার কিন্তু দিক নির্দিষ্ট না, অর্থাৎ তার দিকের কিন্তু চেঞ্জ হচ্ছে। সে একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, একবার উত্তর দিকে, একবার দক্ষিণ দিকে, অর্থাৎ একবার এক এক দিকে মুভ করছে। যদিও তার যেই মাপটা অর্থাৎ তার দূরত্বটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার দিকের কিন্তু পরিবর্তন হচ্ছে। আর এই দিকের পরিবর্তনের কারণেই কি বলতেছি আমরা এই বস্তুটাকে গতিশীল, যদিও এর সাপেক্ষে এর কোনো অবস্থানে পরিবর্তনই নেই। যদি আমরা এর সাপেক্ষে ইউজ করি, তাই দেখো যখন গাড়িটি এখানে ছিল, এখান থেকে মনে করো 5 মিটার, এখান থেকে এটাও 5 মিটার, তাহলে এখানে যখন ছিল গাড়িটি তখন তার থেকে 5 মিটার দূরে, যখন এখানে আসলো তখন তার কাছ থেকে মনে করো 7 মিটার দূরে, যখন এখানে আসলো তখন এই লোকটার থেকে 10 মিটার দূরে, কিন্তু এর থেকে এর বাচ্চাটার থেকে কি 5 মিটার দূরেই আছে। অর্থাৎ এখানে আমরা আরও একটি জিনিস জানলাম যে আসলে কোনো কিছুর মান নির্ভর করে দুটি জিনিসের উপর, অর্থাৎ কোনো কিছুর ব্যাখ্যা করার জন্য কোনোটা গতিশীল, কতটুকু গতিশীল বা কতটুকু বেগ, তার বেগ কত, 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে অবস্থানে পরিবর্তন করছে বা কতটুকু তার অবস্থানে পরিবর্তন করছে, সেটা উল্লেখ করার জন্য বা সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের দুটো জিনিস প্রয়োজন হয়। সেটা হলো কার সাপেক্ষে আমরা ব্যাখ্যা করছি, কোন বিন্দুর সাপেক্ষে নাকি কোনো কাঠামোর সাপেক্ষে, বা কোন প্রসঙ্গ কাঠামো বা কোন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ব্যাখ্যা করছি। আর দ্বিতীয় জিনিসটা হলো সেটা ব্যাখ্যা করার জন্য আমরা দিক ইউজ করছি কিনা, বা দিকেরও প্রয়োজন হয় কখনো কখনো। অর্থাৎ যেগুলো ভেক্টর রাশি সেখানে দেখবা যে দিকের মানের জন্য পুরো যেই রাশিটার মান রয়েছে পুরো রেজাল্টটাই পাল্টে যায়। এই জন্যই আমাদের দিক প্রয়োজন। যদি আমরা ইন্টারে যখন উঠবো তখন এগুলো আরও বিস্তারিত জানবো, তখন আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি এতক্ষণ যা বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমাদের দিক প্রয়োজন হয়, কেন আমাদের
কি প্রয়োজন হয়? দিকের পাশাপাশি কি? প্রসঙ্গ বিন্দু অথবা প্রসঙ্গ কাঠামো। তাহলে চলো আজকে আমরা নতুন কিছু পড়াশোনা করি। দেখো, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে একক সময়ে কতটুকু অবস্থানে পরিবর্তন করছে। গত ক্লাসে আমি এভাবে বলি নাই, আমি একটু ভিন্নভাবে বলেছিলাম। আজকে একটু বইয়ের ভাষায় এসেছি, আজকে একটু বইয়ের ভাষায় ব্যাখ্যা করব। গত ক্লাসে আমি বলেছিলাম যে অবস্থানে পরিবর্তন ঘটছে দ্রুত নাকি ধীরে। দ্রুত নাকি ধীরে, এটি যেই রাশির দ্বারা আমরা বুঝি কত ধীরে বা কত দ্রুত অবস্থানে পরিবর্তন করছে তাকে আমরা বেগ বলি বা দ্রুতি বলি, সেটি আমরা বলেছিলাম। আসলে বেগ থেকে এটাই বোঝা যায় অবশ্য, বা দ্রুতি থেকে এটাই বোঝা যায়। তো দেখো, একক সময়ে কতটুকু বেগ বা কতটুকু দূরত্ব অতিক্রম করলো অথবা কতটুকু তার অবস্থানে পরিবর্তন ঘটলো সেটাকে আমরা বলি বেগ। মনে করো এইখান থেকে একটি গাড়ি যাত্রা শুরু করে এইখানে যাবে। এখান থেকে এতটুকুর পরিমাণ হচ্ছে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার। তো এই গাড়িটা 1 সেকেন্ডে অর্থাৎ একক সময়ে যতটুকু যায়, 1 সেকেন্ডে যতটুকু যায়, মনে করো এখান থেকে এতটুকু 5 মিটার, সে 1 সেকেন্ডে কতটুকু যায়? 1 সেকেন্ডে তার যাইতে সে 5 মিটারে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি এই গাড়িটি, মনে করো এটি একটি গাড়ি, যদি এটা গাড়ি না একটি বলের মতো দেখা যাচ্ছে, আচ্ছা মনে করো এটি একটি গাড়ি। এই গাড়িটি এখান থেকে শুরু করলো, ভিন দেশের গাড়ি অর্থাৎ ভিন গ্রহের গাড়ি। তো দেখো এখান থেকে যাত্রা শুরু করে এই বি বিন্দুতে আসলো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আসতে তার সময় লেগেছে 1 সেকেন্ড এবং দূরত্ব অতিক্রম বা অবস্থানে পরিবর্তন করেছে 5 মিটার। তাহলে আমরা বলতে পারি তার অবস্থানের পরিবর্তন সে একক সময়ে কতটুকু করছে? 5 মিটার, অর্থাৎ 5 মিটার প্রতি সেকেন্ড। প্রতি সেকেন্ড মানে প্রতি একক সময়ে বা প্রতি 1 সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে সে কতটুকু যায়? 5 মিটার। তাহলে গাড়িটির বেগ কত? 5 মিটার প্রতি সেকেন্ড। এটাকে আমরা আরেকটিভাবে লিখতে পারি, সেটি হলো পার সেকেন্ড। এই প্রতির ইংরেজিটা কি? প্রতির ইংরেজি হলো, প্রতিকে আমরা বলি এভাবে পার। তাহলে আমরা বলতে পারি 5 মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ড। তাহলে পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড হলো এই গাড়িটির বেগ। এখন মনে করো এখানে আরেকটি পিঁপড়া আছে। পিঁপড়া বললাম এর জন্য কারণ আমরা জানি পিঁপড়া অনেক ধীরে চলে। এখানে একটি পিঁপড়া আছে, আচ্ছা অন্য কালার ইউজ করি আমি। এখানে একটি পিঁপড়া আছে। এই পিঁপড়াটি এখান থেকে এতটুকু সমানও মনে করো, এটাও মনে করো এ, এটা বি, এখান থেকেও সেম দূরত্ব 5 মিটার, 1 2 3 4 5, মনে করো 5 মিটার। তো আমি যদি বলি পিঁপড়াটা 1 সেকেন্ডে কতটুকু যায়? 1 মিটারও যায় না। কতটুকু যায়? 1 মিটারও অনেক কম, তাও ধরে নিলাম 0.02 মিটার। তাহলে দেখো সে 1 সেকেন্ডে কতটুকু যায়? 0.02 মিটার। তাহলে এটাকে আমরা বেগটা কি বলতে পারি? যে এত মিটার প্রতি সেকেন্ড। আমরা জানি যে প্রতি সেকেন্ডে অবস্থানের পরিবর্তন যতটুকু ঘটে, যতটুকু ঘটলো সেটা যদি নির্দিষ্ট দিকে হয় সেটা হবে সরণ, আর যদি যে কোনো দিকে হয় সেটা হবে বস্তুটির দূরত্ব। তো যতটুকু অবস্থানে পরিবর্তন ঘটলো একক সময়ে অর্থাৎ পার সেকেন্ডে, পারকে আমরা এভাবে লিখতে পারি পার সেকেন্ড, কেস দিয়ে প্রকাশ করি আমরা সেকেন্ড। তাহলে দেখো তার অবস্থানের পরিবর্তন ঘটলো একক সময়ে বা পার সেকেন্ডে কতটুকু ঘটছে? 0.02 মিটার। তাহলে তার বেগ কত? পিঁপড়াটার বেগ কত? 0.02 মিটার পার সেকেন্ড। এখন দেখো এটি একটি দূরত্ব বা এটি একটি চূড়ান্ত স্থল। তো দুজনেই, পিঁপড়া এবং গাড়ি দুজনেই সমান দূরত্বে আছে মনে করো। সরি, আমাদের একটু মার্কিংয়ে সমস্যা হয়ে গেছে, তো আমি এটা ঠিক করে মার্ক করতেছি। দুজনেই মনে করো সমান দূরত্বে আছে।
সমান অবস্থায় আছে। এটি হলো তাদের মার্কিং পয়েন্ট, এই যেটি হলো মার্কিং পয়েন্ট, এখানে আসতে হবে। তো দেখো গাড়িটি বেগ কত, গাড়িটির বেগ মানে বেগ বলতে বোঝাচ্ছি 1 সেকেন্ডে কতটুকু অবস্থান পরিবর্তন করে, 5 মিটার। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত মনে করো 25 মিটার, মনে করো কত, ধরে নিলাম 25 মিটার, 25 মিটার দূরে আছে। অর্থাৎ এখান থেকেও 25 মিটার দূরে, এখান থেকেও 25 মিটার দূরে। এখন আমি যদি বলি যে কে দ্রুত যাবে, কে ধীরে যাবে, বা কে আগে পৌঁছাতে পারবে, কে পরে পৌঁছাতে পারবে, আমরা আগে দেখেই বুঝে ফেল। তাহলে দেখো এখানে আমরা কি বুঝলাম, যে বোঝা যাচ্ছে যে গাড়িটি আগে যাবে কেন, কারণ সে 1 সেকেন্ডে যায় 5 মিটার, তাহলে 25 মিটার যেতে তার কত সেকেন্ড লাগবে, মাত্র 3 সেকেন্ড, না 3 সেকেন্ড না সরি 5 সেকেন্ড। আর এটা তো অনেক ধীরে যাবে, কারণ তার তো 1 মিটারে যেতে পারবে কিনা এই 5 সেকেন্ড সময়ে, বা সে 3 সেকেন্ডে 25 মিটার চলে যাবে, কিন্তু এই 25 মিটার যেতে তার অনেক সময় লাগবে, 1-2 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে একটা পিঁপড়াও সেই জায়গাটা পৌঁছে যায়। তাহলে আমরা এই বেগ থেকেই বুঝতে পারি, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার যায়, এই বেগের হিসাব থেকে আমরা বুঝতে পারি যে কোন গাড়িটা কতটুকু দ্রুত চলছে বা কোন গাড়িটা কতটুকু ধীরে চলছে। তাই দেখো বেগ সম্পর্কে আমরা হালকা ধারণা পেয়ে গেলাম এখান থেকে। এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, সরি এটা আমাদের একটু, এগুলো আমরা ডিলিট করে দিলাম, রিমুভ, পাশাপাশি এগুলো ডিলিট করে দিই, রিমুভ। তাহলে দেখো আমরা বেগ সম্পর্কে হালকা ধারণা পেয়ে গেলাম, সেটা হলো একক সময়ে কতটুকু যায়, নির্দিষ্ট দিকে একক সময়ে কতটুকু অবস্থানের পরিবর্তন ঘটায়, সেটি হলো বেগ। আর এই বেগের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে কখনো কখনো এই বেগ যেমন আমরা যদি কখনো গাড়িতে চড়ে থাকি, আমরা সামনের ক্লাসে বেগটি আবার ব্যাখ্যা করব, কারণ তোমরা জানো যে আমরা প্রতি ক্লাসেই পূর্বে পড়া কিছুটা রিভিশন দেই। আজকে আমি বেশি কিছু বেগ বুঝাবো না, সামনের ক্লাসে ইনশাআল্লাহ আগামী ক্লাসে বেগ আরও ভালোভাবে বুঝবো, এবং পাশাপাশি আমরা বেগের সমীকরণগুলো, বেগের যতগুলো সূত্র আছে এই সূত্রগুলো সব শেষ দিয়ে দেবো। এই দ্বিতীয় অধ্যায়ে যত সূত্র আছে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেষ দিয়ে দেবো। তো দেখবা আমরা যখন খেয়াল করি, আমরা শুধু সংজ্ঞাগুলো পড়তেছি এই ক্লাসে, তো দেখো আমরা যখন একটা জিনিস খেয়াল করবে, যখন আমরা গাড়িতে চড়ি তখন গাড়িটা কিন্তু প্রথমেই কিন্তু গতিশীল থাকে না। প্রথমে 1 সেকেন্ডে গতিটা যেমন থাকে, পরবর্তী 1 সেকেন্ডে কিন্তু অবস্থানের পরিবর্তনের মানটা বেড়ে যায়। প্রথম 1 সেকেন্ডে যদি যায় 1 মিটার, পরবর্তী 1 সেকেন্ডে দেখবে যে 3 মিটার যায়, মানে গতিটা বেড়ে যায়, তার বেগটা বেড়ে যায়, পরবর্তীতে আরও বেড়ে যায়, পরবর্তীতে আরও বেড়ে যায়, এভাবে বাড়তে থাকে। এখন কথা হলো যে কোনো কিছুর বেগ কতটুকু বৃদ্ধি পেল এবং কতটুকু সময়ে বৃদ্ধি পেল। কোনো কিছু বেগ কতটুকু বৃদ্ধি পেল 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে বেগ যতটুকু বৃদ্ধি পায় তার পরিমাণটা হচ্ছে ত্বরণ, তাকে আমরা কি বলছি, ত্বরণ। তো এখানে আমরা বেগ থেকে আমরা জিনিস যেটা জানি সেটা হলো ত্বরণ। আজকে আমরা নতুন শিখতেছি ত্বরণ। তাই ত্বরণ জিনিসটা কি, 1 সেকেন্ডে আমরা জানি যে 1 সেকেন্ডে অবস্থানের পরিবর্তন যতটুকু হয় সেটা হলো বেগ, আর 1 সেকেন্ডে বেগ যতটুকু বৃদ্ধি পায়, তাহলে আমরা বেগ এখানে লিখতে পারি 1 সেকেন্ড এ, 1 সেকেন্ডে বৃদ্ধি, 1 সেকেন্ডে বৃদ্ধি, বা একক সময়ে যতটুকু বেগ বৃদ্ধি পায় তাকে বলে ত্বরণ। তাহলে দেখো বইয়ের সংজ্ঞা আমরা পরে দেব। বইয়ের সংজ্ঞা বলতে কি, সেম সংজ্ঞায় আমি যে সংজ্ঞা দিচ্ছি এই সংজ্ঞা দিলেও ভুল হবে না ইনশাল্লাহ। তো দেখো বেগ 1 সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পায় সেটাকে বলতেছি আমরা ত্বরণ। মনে করো তুমি যখন এখান থেকে বাসে উঠেছো, এখান থেকে এখানে একটা গাছ আছে, এই গাছের কাছে যখন আসলা তখন তুমি ঘড়িতে দেখলাম, বা স্পিড মিটারে বা কি বলে ভোলারোমিটারে বা যেটাই বলো সেটাতে দেখলা বেগ কত মিটার আছে, স্পিড মিটার বলো যেটাই বলো, সেখানে তুমি দেখলা যে বেগ কতটুকু বা দ্রুতি কতটুকু আছে। এখানে দেখলাম মনে করো 5 মিটার প্রতি সেকেন্ডে, অর্থাৎ তার বেগ এমন যে এই বেগে যদি সে 1 সেকেন্ড চলে সে 5 মিটার চলে যাবে। পরবর্তী সেকেন্ডে যাই দেখলা তার বেগ হলো কি 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর যাই দেখলা কি তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তার বেগ 10 মিটার পার সেকেন্ড, মানে
তখন যে তার গতিটা আছে সে এতটা গতিশীল বা তার বেগ এতটা যে সে যদি এই বেগে 1 সেকেন্ড চলে 1 সেকেন্ডে সে 10 মিটার চলে যাবে। তার বেগের মানটা আমরা বুঝতে পারলাম। তাই দেখো বেগটা 1 সেকেন্ডে বাড়লো কতটুকু, দেখো আগে ছিল 5 মিটার পার সেকেন্ড, এখন হয়েছে কত 10 মিটার পার সেকেন্ড, বাড়ছে কতটুকু 5 মিটার পার সেকেন্ড। কীভাবে বুঝলাম? আগে তোমার কাছে ছিল 5 টাকা, তোমার আম্মু তোমাকে দিল 50 টাকা, না সরি তোমার আম্মু তোমাকে কিছু টাকা দিল, এখন তোমার হয়ে গেল 50 টাকা। তো তোমার টাকা বাড়লো কত? আগে ছিল 5 টাকা, এখন হলো 50 টাকা, বাড়লো কত 45 টাকা। কীভাবে বের করেছো? তোমার আম্মু তোমাকে দেওয়ার পর 50 টাকা হয়েছে, তোমার কাছে আগে যেটা ছিল সেটা বাদ দিয়েছো। তো আগে আমাদের বেগ ছিল কত 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এটাকে বাদ দিব কোথা থেকে? পরে যেটা হয়েছে 10 মিটার পার সেকেন্ড এটা থেকে। তাহলে দেখো যখন আমরা হিসাব করছি এই বিন্দু থেকে, তখন আমরা কয় সেকেন্ডে 1 সেকেন্ডে এত মিটার গেছে এই বিন্দু পর্যন্ত। অর্থাৎ যেই পয়েন্টে যাই আমরা শেষ করব সেটা হলো আমাদের শেষ বেগ, আর যেখান থেকে শুরু করব সেটা হলো আমাদের আদি বেগ। তাহলে এখানে আদি বেগ ছিল কত 5 মিটার পার সেকেন্ড, এখানে শেষ বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি, আমরা বলেছি যে একক সময়ে যতটুকু বৃদ্ধি পায় তাকে বলছি আমরা ত্বরণ। তাহলে বৃদ্ধি পায়, তাহলে শেষ বেগ কত ছিল আমাদের? চূড়ান্ত অবস্থা কত বেগের চূড়ান্ত ছিল 10 মিটার প্রতি সেকেন্ড পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এবং বিয়োগ আগে ছিল কত 5 মিটার পার সেকেন্ড। আগে শূন্য বেগও থাকতে পারতো, অর্থাৎ থামা অবস্থায় যদি থাকতো গাড়িটা তাহলে শূন্য হয়ে যেত। তাহলে আগে ছিল 5 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ড, অর্থাৎ এতটুকু বেগ বৃদ্ধি পেয়েছে কতটুকু সময়ে? 1 সেকেন্ডে, অর্থাৎ পার সেকেন্ড প্রতি সেকেন্ডে, অর্থাৎ এখানে খেয়াল করো ভালো করে, প্রতি সেকেন্ডে এতটুকু বৃদ্ধি পায়, এটি হলো ত্বরণ। প্রতি সেকেন্ডে এতটুকু বৃদ্ধি পায়, এটি হলো আমাদের ত্বরণ। 1 সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পায়। ত্বরণ সম্পর্কে এবং বেগ সম্পর্কে আমরা যে সমীকরণগুলো আছে এবং এগুলো কীভাবে হয় ইনশাল্লাহ গত ক্লাসে আমরা আরও শেষ করব বা আরও সুন্দরভাবে বুঝবো, পাশাপাশি আমাদের সমীকরণগুলো সব শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই থাকবে। আর পাশাপাশি আমরা আরেকটি সংজ্ঞা জেনে নেই, মন্দন। এখানে আমরা দেখেছি যে 1 সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পায়, সংজ্ঞাটা শুধু জাস্ট একটু চেঞ্জ। 1 সেকেন্ডে যতটুকু কমে বা 1 সেকেন্ডে যতটুকু হ্রাস পায় সেটাকে আমরা বলবো মন্দন। মন্দন। তাহলে দেখো আমাদের সময় প্রায় 40 মিনিটের উপরে চলে গেছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এই সংজ্ঞাগুলো বইয়ের ভাষায় আমি একবার বলে দিচ্ছি, তোমরা বই থেকে খুঁজে নিও। বইয়ের ভাষায় বলি, এই সংজ্ঞাগুলো তোমাদের কাজ হলো প্রত্যেকটা সংজ্ঞা একদম না দেখে মুখস্থ বলবে, আর এটাই কিন্তু 80%। এই যে দেখো তোমাদের বই কিন্তু কিছুই নেই বলতে কি, এই যে গতির প্রকারভেদ, কোনো কিছু অবস্থানে পরিবর্তন করতেছে সোজাসুজি সেটাকে আমরা বলতেছি কি চলন গতি, বা কোনো কিছু ঘুরতে আসে কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতে আসে সেটাকে আমরা বলতেছি ঘূর্ণন গতি। কোনো কিছু একটি নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট একটা বিন্দুকে বা নির্দিষ্ট একটা বস্তুকে পর্যায়ক্রমে 1 বার 2 বার 3 বার এরম করে ওই বস্তুটাকেই অতিক্রম করতেছে একটি নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বস্তুকে পর্যায়ক্রমে কী করতেছে অতিক্রম করছে। সেই ধরনের গতিটাকে বা সেই ধরনের অবস্থানে পরিবর্তন করতে আসে তো সেটাকে তো আমরা বলি গতিশীল বস্তু, আর তার অবস্থাটাই তো গতি। তো সেই গতিটাকে আমরা বলতেছি পর্যায়বৃত্ত গতি। আর পর্যায়বৃত্ত গতির যদি একটি নির্দিষ্ট সময়ে ওই বিন্দুটার এক পাশে গেল আর বাকি নির্দিষ্ট সময়ে আরেক পাশে গেল, এভাবে কাপাকাপি করতে থাকলো। অর্থাৎ ওই বিন্দুটাকে যদি আমরা মাঝখানে ধরি তাহলে একবার এই পাশে একবার এই পাশে, অর্থাৎ কম্পনের মতো যদি সৃষ্টি হয়, অর্থাৎ স্পন্দনের মতো যে গতিটা বা যে গতিশীলতা, সেই গতিটাকে আমরা বলতেছি স্পন্দন গতি বা দোলন গতি। তো ওই জিনিসগুলো আসলে এগুলো মুখস্থ করার কিছুই নেই, শুধু মাথায় জিনিসগুলো ঢুকিয়ে নাও এবং নিজে থেকে সংজ্ঞাগুলো বানিয়ে লেখার চেষ্টা করো। দেখো যদি আমাদের আসে যে সরণ কাকে বলে, তখন আমরা বলবো যে কোনো কিছু
নির্দিষ্ট দিকে সরণ, আমরা জানি সরণ হলো ভেক্টর রাশি, তাহলে আমরা এখানে নির্দিষ্ট দিকটা উল্লেখ করব। তাহলে নির্দিষ্ট দিকে যে পরিমাণে অবস্থানে পরিবর্তন করে তাকে বলা হয় সরণ। যদি দূরত্বের সংজ্ঞা আসে, কোনো বস্তু যে কোনো দিকে মোট যতটুকু দূরত্ব যতটুকু অবস্থানে পরিবর্তন করে তার পরিমাণকে বলা হয় দূরত্ব। যদি আসে বেগ, এখানে আমরা বইয়ে দেখবা যে সরণের হার বলে বা অবস্থান পরিবর্তনের হার, এই জিনিসটা আমরা আগামী ক্লাসে ক্লিয়ার করব। তো আপাতত এই সংজ্ঞাটা মনে রাখো যে অবস্থানের পরিবর্তন একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে, কোনো বস্তু একক সময়ে যতটুকু অবস্থানে পরিবর্তন করে অথবা একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে। একক সময়ে অবস্থানে পরিবর্তন মানেই তো সরণ বা দূরত্ব। তাহলে একক সময়ে নির্দিষ্ট দিকে যে পরিমাণে অবস্থান পরিবর্তন করে তাকে বলা হয় বেগ। একক সময়ে নির্দিষ্ট দিকে যে পরিমাণে অবস্থান পরিবর্তন করে, একক সময়ে নির্দিষ্ট দিকে যে পরিমাণে অবস্থান পরিবর্তন করে এটাকে আমরা বলি সরণ। তাহলে একক সময়ে যতটুকু সরণ ঘটে সেটাই হলো বেগ, কারণ বেগও ভেক্টর রাশি। আশা করি বুঝতে পেরেছো। এটা সামনে ক্লাস ইনশাল্লাহ লিখে দিলে আরও ক্লিয়ার হতে, কিন্তু সময় নেই আমার হাতে এখন এতটা, কারণ আমাদের ক্লাসের সময় অনেক হয়ে গেছে। তো আমি শুধু সংজ্ঞাগুলো তোমাদের কিভাবে লিখবা আশা করি তোমরা পেয়ে গেছো। আর ত্বরণের সংজ্ঞা যদি আসে তাহলে বলবা যে একক সময়ে যতটুকু বেগ বৃদ্ধি পায়, একক সময়ে যতটুকু বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। একক সময়ে যতটুকু বেগ হ্রাস পায় সেটাকে মন্দন বলে। আর বাকিগুলো ইনশাল্লাহ এর আগে ক্লাস বা এর আগে আমি যেভাবে বলেছি বাকিগুলো তোমাদের কাজ থাকবে নিজেরা সেগুলো প্রত্যেকটা সংজ্ঞা তৈরি করা এবং সেগুলো না দেখে, এমনকি কোনটার সংজ্ঞা বলতেছো সেই সংজ্ঞাটাও দেখবা না, না দেখে শুধু এই ছকটি মাথায় রেখে সবগুলো তুমি এক সিরিয়াল থেকে বলা শুরু করবা, একদম অবস্থান থেকে শুরু করে সবগুলো না দেখে এক সিরিয়ালে বলার চেষ্টা করবা। এবং যখন তুমি বলতে পারবা এবং লিখতে পারবা এক সিরিয়ালে, তখন মনে করবা যে তোমার বেসটা এখন শক্তিশালী। এখন তোমার সৃজনশীল প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি ইনশাল্লাহ পারবা। কিভাবে পারবে এটা থেকে ইনশাল্লাহ সেগুলো আমরা দেখব নেক্সট ক্লাসগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।